নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজ একটি অদ্ভুত শিকারের গল্প, রহস্য। লেখক শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরী। নিঝুম রাত, চতুর্দিকে গাঢ় অন্ধকার। অকস্মাৎ বিকট অট্টহাসিতে জঙ্গল আলোড়িত হয়ে উঠল। পরক্ষণে কঠোর আর্তনাদ, কণ্ঠস্বর এমনই কর্কশ যে আশু বিপদ সম্বন্ধে আতঙ্কিত হয়ে উঠতে হয়। নির্লিপ্ত থাকার অবসর ছিল না। রাইফেল সংলগ্ন বৈদ্যুতিক আলোর সাহায্যে শব্দ অনুসরণ করে ফেললাম। কেহ কোথাও নেই। আলো নিকটে ফেলতে দেখলাম মরা গরুটার পাশেই একটি মানুষ, সম্পূর্ণ দিগম্বর। রোমাঞ্চকর দৃশ্য। ঘোর কৃষ্ণবর্ণ, অস্থিসার দীর্ঘকায় ব্যক্তি, মাথায় জমাট জটা, দাড়ি গোপে মুখ একেবারে ঢেকে গিয়েছে। লোকটা অন্ধকারের দিকে চলেছে। মুখে আলো পড়তেই হঠাৎ আমার দিকে ফিরে দাঁড়ালো। সাদা ভাঁটার মতো দুটো চোখ, চারপাশে কালো গভীর গহ্বর। চোখ ঘোরাতে পারি না। সম্মোহন শক্তি আমার দৃষ্টিকে বেঁধে ফেলেছিল। খানিকক্ষণ লোকটা আমাকে দেখে নিল, তারপর চিৎকার করে উঠল। বীভৎস উচ্ছ্বাস। অপ্রত্যাশিত ঘটনায় অভিভূত হয়ে গিয়েছিলাম। জড়ভরতের মতো রাইফেল হাতে বসেই থাকলাম। পরিচয়ের পালা অনেকক্ষণ ধরে চলেছিল। টর্চের তীব্র আলোকরশ্মিতে চোখ ঝলসিয়ে গিয়েছিল। জোর করেই দৃষ্টি ফিরিয়ে চোখ রগড়াতে হলো। নজর একটু খোলসা হতে পুনরায় আলো ফেললাম। লোকটাকে আর দেখা গেল না। সময় তখন মধ্যরাত্রি হবে। আকাশে মেঘের গর্জন শুনছি। দু চার ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। সারা রাত মাথায় বৃষ্টি নিয়ে জেগেই কাটিয়ে দিলাম। গত্যন্তর ছিল না। উপযুক্ত মাচানের অভাবে মাটিতেই বাঘের শিকারে বসেছিলাম। আশ্রয় কেবল পাতার আড়াল। বাঘের চরিত্র জানা থাকলেও আত্মরক্ষার্থে সতর্কতা আপনা থেকেই এসে গিয়েছিল। সোপার্জিত আহারের লোভ সামলাতে না পেরে পিছন দিক থেকে হিংস্র পশু এসে পড়লে করছি কি? জঙ্গল ঘাবড়ানির যতই ভয় পাক, আহারের সামনে একলা মানুষকে পেলে একটা কিছু করে বসা বিচিত্র নয়। পরের দিন সরাইখানার আস্তানায় বসেছিলাম। তীর্থযাত্রীদের এইখানে পথের মোড় ঘোরাতে হয়। গোজান অথবা হাঁটা ছাড়া গভীর অরণ্যে দেবতা দর্শনের অন্য কোনো উপায় নেই। স্টেশন অখ্যাত হলেও দেবতা জাগ্রত। উৎসব উপলক্ষে বৎসরের নির্দিষ্ট সময় এখানে লোক সমাগম হয়ে থাকে। তীর্থভূমি ও স্টেশনের মাঝে সরাইখানা। দীর্ঘ ও দুর্গম পথের পাথেয় সংগ্রহ করতে হলে এইখানেই তার ব্যবস্থা করে নিতে হয়। 10টার ট্রেনে মেয়ে পুরুষ মিলে একদল যাত্রী এলো। বৈরাগীর দল। তীর্থভ্রমণ ওদের পেশা। জঙ্গল থেকে ফিরেই সরাইখানার অধিকারীকে রাত্রের ঘটনা সম্বন্ধে বহু প্রশ্ন করেছিলাম। কোনোটারই সদুত্তর পাইনি। বরং আমার কৌতূহলে লোকটা বিব্রত হয়ে উঠতে লাগলো। বিরক্তির প্রকাশ ছিল না, আতঙ্কের আভাসই বেশি। কোনো কাজ ছিল না। বৈরাগীদের সঙ্গে আলাপ শুরু করে দিলাম। যে আমার সঙ্গে কথা বলছিল তার নাম ভিখু বৈরাগী। রাত্রের ঘটনাই বলছিলাম। ভিখু বললে, বাবু, চা পোষা মানুষ হয়ে এই জঙ্গলে শিকার করতে এসেছ? মা চণ্ডীর জঙ্গলে কেউ শিকার করে ফেরেনি। এই 2 বছর আগের কথা। খাস সাহেবের ওই দশা হয়েছিল। সাহেব তো মলই, তার সঙ্গে বিবিও উধাও হয়ে গেল। সাহেবকে বাগে খায়নি। কি হলো কে জানে। সে অনেক কথা। কলেক্টর সাহেব নিজে লোক লস্কর নিয়ে তদন্ত করে গেলেন। বিবিকে আর পাওয়া গেল না। ফুটফুটে মেয়ে ছিল বাবু। শখ করে শিকার দেখতে এসে জঙ্গলেই রয়ে গেল। মা চণ্ডী তাকে নিলেন। জিজ্ঞাসা করলাম, যে লোকটাকে রাত্রে দেখেছিলাম সে কি এদেশের মানুষ? বৈরাগী কানে আঙুল দিয়ে জানালো, দোহাই বাবু, আর কিছু জিজ্ঞেস করো না। যা দেখেছো বা শুনেছো তা লোকের কাছে বললে প্রাণ নিয়ে টানাটানি পড়ে যাবে। ওসব কথা যে শুনে তারও পাপ। কথাটা শেষ হতে ভিখু দেবতার উদ্দেশ্যে প্রণাম করে বললে,
আমরা এখনই রওনা হচ্ছি। ওদিকে বেলা থাকতে না পৌঁছালে পান্থশালায় আহার জুটবে না। লোকটার আতঙ্কে ঘটনাটি রহস্যপূর্ণ হয়ে উঠল। ঘণ্টাখানেক বাদে ভৃত্য ফিরে এসেছে। জঙ্গলিদের কাছে গরুটার খবর নিতে গিয়েছিল। রাত্রের ঘটনা শুনে কেউ জঙ্গলের ভিতর যেতে চায় না। নবীন পুরাতন ভৃত্য, দীর্ঘকাল ধরে আমার শিকারের সাথী, বন্দুক চালানোতেও কিছু হাত আছে। জিজ্ঞেস করলাম, এখন কি করা? নবীন দেখি দম না হয়ে গিয়েছে। একলাই বা যাই কেমন করে? ঘটনাটি সুবিধার লাগছিল না। আমার বাহ্যিক সাহসকে মাথা খাড়া করিয়ে তুললাম। নবীনকে বোঝানোর চেষ্টা চলল, বাজে কথায় ভয় পাবার কিছু নেই। আমি নিজে লোকটাকে দেখেছি, একেবারে জীবন্ত মানুষ। চল সঙ্গে, আজ রাত্রে বাঘ ঠিক এসে যাবে। প্রস্তাবটি নবীন খুব উৎসাহের সহিত গ্রহণ করেছে বলে মনে হলো না। তার মাথা চুলকানো বেড়েই চলেছে। হয়তো ভাবতে আরম্ভ করে দিয়েছে বাঘে ভরা জঙ্গল, একদল মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, এমন কথা কোথাও শুনিনি। যে সময় নবীনকে সাথী করবার জন্য কৌশল খুঁজছিলাম, সেই সময় সরাইখানায় আরেকটি খবর এসে উপস্থিত। জঙ্গলিদের একটি সম্মত মেয়েকে পাওয়া যাচ্ছে না। সকালে গরু চলাতে গিয়েছিল, আর ফিরে আসেনি। মেয়েটির স্বামী এবং দলের সর্দার দুজনাই এসে আবেদন জানালো, বন্দুক নিয়ে একবার খুঁজে দেখতে হবে। শিকারীর আত্মমর্যাদা তখন পরীক্ষার মানদণ্ডে দোলায়মান। নবীনকে বললাম, আর দেরি না, তুমি দোলনাটা নাও, একদিকে মোটা ছড়রা পুড়ে রেখো, ছোট রাইফেলটা আমাকে দাও। দিনের আলোতে নিশানা ভুল হওয়ার সম্ভাবনা নেই, ছোটই কাজ হয়ে যাবে, সে যত বড় বাঘই হোক না কেন। কথা শুনে নবীন বললে, বলেন কি, মা চণ্ডীর জঙ্গলে শিকার? ভক্তির আড়ালে যে ভয় লুকিয়ে আছে তা অন্য সময় হলে বোঝাবার চেষ্টা করতাম, কিন্তু বর্তমানে বচসা স্পৃহা ছিল না। নবীনকে বাদ দিয়েই রাইফেল হাতে বেরিয়ে পড়লাম। রোদ্দুর টাটা করছে, মাটিতেও আগুন। পল্লীর সীমানা পার হলেই আদিমকালের জঙ্গল। জঙ্গলের ভিতর খানিকটা ঢুকতেই গাছের ছায়ায় তীব্র রৌদ্রকিরণ ঢেকে গেল। খোঁজার কোনো নির্দিষ্ট স্থান নেই। মেয়েটা কোথায় গরু চড়াতে এসেছিল কেউ জানে না। জঙ্গলিদের বোঝালাম, এইভাবে খুঁজে বেড়ালে বছর কেটে যাবে, তার চেয়ে গরুটাকে বাঘে খেয়েছে কিনা দেখে আসা ভালো। বাঘে গরু খেয়ে থাকলে তোমাদের মেয়ে খোঁজার ভার পুলিশের জিম্মায় ছাড়তে হবে। পুলিশের নাম উল্লেখেই সকলের অস্থির ভাব দেখা গেল। সর্দার বললে, আপনার কথাই ঠিক, গরুটাকে দেখে আসা যাক। একটা জলজ্যান্ত মানুষ উবে গেল, তারই সন্ধানে এসে এই দলবদ্ধ ঔদাসীন্য কেমন তোর লাগলো। ভাবলাম জঙ্গিরা মায়াবাদের সারার্থ প্রাকৃতিক নিয়মেই শিখে থাকে। জঙ্গলের ভিতর খানিকটা ঢুকতেই অসংখ্য মাছির ডাক শুনতে পেলাম। নিশ্চয়ই মরা গরুটার কাছে এসে পড়েছি, এবং বাঘ ওখানে নেই। গরুটার কাছে এসে দেখি পিছনের বেশিরভাগ অংশই নিঃশেষিত হয়েছে। গরুর পাশেই শুকনো ধুলোর ওপর যে থাবার ছাপ পড়েছে তা বড় ঘরের কর্তা ব্যক্তির পদচিহ্ন। বিরাট বাঘ। পশুরাজ সারাটা সকাল ধরে নিশ্চিন্ত মনে ভোজন সেরেছে, আজ রাত্রে না ফিরে যায় কোথায়? প্রতি হাড়ে ক্ষুদাগ্নি মন্দা হলেও গচ্ছিত সম্পদ সামলাবার জন্য একবার অন্তত হানা দিয়ে যাবেই। তাড়াতাড়ি মেয়ে খোঁজার কর্তব্য সেরে নেবার জন্য লোকদের বললাম, এখানে থেকে আর লাভ নেই, অন্যদিকে চলো। পুলিশে আর না গিয়ে মেয়ে খোঁজার ভার নিজেই নিতে সর্দারের মুখে কৃতজ্ঞ দৃষ্টি দেখতে পেলাম। ভিন্ন পথ সরাইখানার সামনের জঙ্গল দিয়ে, এই দিক দিয়ে তীর্থযাত্রীদের পথ। জঙ্গিরা খুঁটির জোরে এগুতে লাগলো। খুঁটি আমার আগ্নেয়াস্ত্র। আমি পিছিয়ে পড়েছিলাম। ওরা জঙ্গলের ভিতর ঢুকে গেল। অরণ্যের কি বিরাট রূপ! আকাশস্পর্শী বনস্পতি দৈত্যের মতো মাথা খাড়া করে আছে। নিচের ছায়ায় মাঝে মাঝে এমন অন্ধকার যে দিনের বেলাতেও হাতড়ে হাতড়ে চলতে হয়। পাথরের তলায় উন্মুক্ত গহ্বরগুলি অজ্ঞাত বিপদের আশঙ্কায় সাহসীকেও সতর্ক করে তোলে। আবেষ্টনী আতঙ্কের প্রতীক হয়ে আছে। কোন অনাদিকাল থেকে ভয়ঙ্কর রূপ সুন্দর হয়ে উঠেছে কে জানে।
ভীতির জাগ্রত রূপ আমাকে আকর্ষণ করে। সুন্দরকে ভালোবাসি, তাকে যে রূপেই নিকটে পাই আনন্দের উৎস বলেই গ্রহণ করি। ধান কাল বা সংস্কারের বিচার ওঠে না আমার বক্তব্যে নামি। লোকেরা মেয়েটার নাম ধরে এগিয়ে চলেছে, তার সঙ্গে গান এবং কাঠে কাঠ ঠুকে তাল। সতর্ক দৃষ্টি রেখেই এগোচ্ছিলাম। চলার পথে একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছ পেয়ে গেলাম। এই রকম একটি স্থান খুঁজছিলাম। পাথর জড়ানো শিকড়ের তলা থেকে অন্তঃস্থলীর মাটির উপর স্রোতস্বিনী হয়ে উঠেছে পরিষ্কার কাকচক্ষু জল। ছায়া, জল ও ঠান্ডা পাথর সামনে পেতে একটু জিরিয়ে নেবার ইচ্ছা এলো। রাইফেল পাথরের গোড়ায় দাঁড় করিয়ে ঠান্ডা জলে পা ধোবার জন্য নালার কাছে এসেছি। এমন সময় দেখি দলের একজন তারস্বরে চিৎকার করতে করতে আমার দিকে ছুটে আসছে। পা ধোয়া আর হলো না। উঠে গেলাম কারণ জানার জন্য। লোকটা আমার নিকটে আসতেই নুড়িতে ঠোক্কর খেয়ে মূর্ছিত হয়ে পড়ে গেল। নালা থেকে চোখে মুখে অনবরত জল ছিটাতে মিনিট 15 পরে জ্ঞান ফিরে এলো, কিন্তু কথা বলতে পারেন। ত্রাসে তখনও হৃদকম্পন চলছে। লোকটার অবস্থা দেখে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। একটা সাংঘাতিক কিছু নিশ্চয়ই দেখেছে। কি হতে পারে অনুমান করাও শক্ত। যাই দেখুক বিপদ কাছেই আছে। রাইফেলটা এই সময় হাতে থাকা ভালো। উঠে গেলাম গাছের কাছে। ফিরে এসে দেখি দাঁড় করানো রাইফেল পাথরের উপর শুয়ে আছে। খটকা লেগে গেল। জঙ্গলিদের ভিতর কে আমার ভরা বন্দুক নাড়াচড়া করতে যাবে? পরে ভাবলাম উঠবার সময় হয়তো শুয়েই রেখে গিয়েছিলাম। যাই হোক, জঙ্গলের সাথীকে নিকটে পেতে ভরসা এলো। মূর্ছিত লোকটা ত্রাসের কারণ খোঁজবার দরকার ছিল। লোকদের এগুতে বললাম। কিছু দূর চলতেই একজন চেঁচিয়ে উঠল, ওয়ে! দৃশ্যস্থানটিতে এসে দেখি জঙ্গলি মেয়েটি চিত হয়ে পড়ে রয়েছে। ঘাগড়া শতচিহ্ন, ঊর্ধ্বাঙ্গ বিবস্ত্র, দেহের উন্মুক্ত স্থান কামড়ের দাগে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। চক্ষু গহ্বরের ভিতর দিয়ে কালো পিঁপড়ের সার চলেছে খুলির ভিতর। নিকটে এসে কামড়ের দাগ পরীক্ষা করলাম। নরভুক কোনো অংশই খায়নি। অদ্ভুত জানোয়ার। এরূপ দৃশ্য শিকারের অভিজ্ঞতায় কখনো পাইনি। লোকদের বললাম, একে নিয়ে চলো সরাইখানায়, সেখান থেকে পুলিশের কাছে দিতে হবে। কিভাবে মরেছে ব্যাপারটা বুঝতে পারছি না। পুলিশের নাম উঠতেই সকলেই পিছিয়ে পড়ল, কারণ এ মুল্লুকে পুলিশের হানা বৎসরে অনেকবার হয়ে থাকে। বিনা পাশে মদ তৈরি এদের পেশা। গোদের ওপর বিস্ফোরা ডেকে আনা কেউ পছন্দ করলো না। গোড়ার দিকে পুলিশের নামে ওরা মেয়ে খোঁজা ছেড়ে পরম উৎসাহে আমার শিকারের ব্যবস্থায় ব্যগ্র হয়ে উঠেছিল। কেন বুঝতে বাকি রইল না। বিবেচনা করে দেখলাম আমারই বা এত মাথা ব্যথা কেন। কর্তব্য স্থির হতেই একসঙ্গে ফিরলাম। মেয়েটা রইল পড়ে। 2-1 পা এগিয়েছি। এমন সময় নিকটেই পিছন থেকে কর্কশ হাসি শোনা গেল। সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। হঠাৎ রাইফেল তুলে পিছনে ফিরে দাঁড়ালাম। দেখি মেয়েটার একটু দূরে ঝোপ আর পাথরের আড়াল থেকে একটি হাত বেরিয়ে আসছে লতা গাছের গোড়া ধরবার চেষ্টায়। রাইফেল টিপ করে আদেশ করলাম বেরিয়ে আসতে। উত্তর এলো অবজ্ঞার হাসি। লক্ষ্যভেদ সম্বন্ধে নিজের প্রতি বিশ্বাস ছিল। হাতের পাশে খানিকটা পাথরের চাই উড়িয়ে দিয়ে দেখাতে চেয়েছিলাম ভরা বন্দুক নিয়ে আমার কারবার। লক্ষ্যস্থলের উপর নল ঠিক করে ঘোড়া টিপলাম। খট করে আওয়াজ হলো, কিন্তু গুলি বার হলো না। অটোমেটিক রিপিটার রাইফেল। বারবার ট্রিগার টিপেই চলেছি, বারুদ আর ফাটে না। তখন উত্তেজিত হয়ে উঠেছিলাম। কলকব্জা পরীক্ষা করার সময় ছিল না। শুধু হাতেই বোঝাপড়া করে নেব ঠিক করলাম। কিছু না পারি বন্দুক উল্টে পেটানো চলে। সবে 1 পা ঝোপের দিকে এগিয়েছি, পিছন থেকে টান পড়ল। একজন জঙ্গলি আমার জামা ধরেছিল। ফিরে তাকাতে বললে, ওই ঝোপের একটি কাঁটা ফুটলেই মৃত্যু। জঙ্গলি আরো কিছু বলতে চেয়েছিল। এমন সময় অদৃশ্য দেহের হাত লতা গাছের গোড়া ধরে সজোরে টান মারল। সঙ্গে সঙ্গে অসংখ্য মৌমাছির গুহে আটকা পড়ে গেলাম। প্রকাণ্ড চাক মাথা ঠিক উপরেই ঝুলছিল। উপরে তাকিয়ে দেখিনি।
জোর দোলায় ছোট ডাল নুয়ে পড়তে চাকের খানিকটা অংশ মাথার উপর থেঁতলে গিয়েছিল। মৌমাছি ক্ষিপ্ত হয়ে উঠতে দলের লোক আমাকে ছেড়ে দূরে পালালো। আমি চিল তাড়াবার কোথায় খানিকক্ষণ মাথার উপর রাইফেল তুলিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছিলাম, কিন্তু কোন দিক সামলানো যায়? যেদিকে যতটুকু ফাঁক পাচ্ছে তাতেই আক্রমণের পথ প্রশস্ত হয়ে উঠেছে। শেষ পর্যন্ত বিষাক্ত হুলের যন্ত্রণা আমাকে দৌড় করিয়ে ছাড়ল। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুট দিলাম। অনেকটা পথ দৌড়ানোর পর বিষধররা আমাকে ছেড়ে দিলেও বিষের প্রতিক্রিয়া আমাকে জর্জরিত করে ফেলেছিল। কোনো প্রকারে সরাইখানায় পৌঁছেই নবীনকে বললাম, তাড়াতাড়ি বিছানা করে দাও। বিছানা পেতেই শুয়ে পড়লাম। দেখতে দেখতে জ্বর এসে গেল। অল্পক্ষণের ভিতরেই বেহুঁশ হয়ে গেলাম। সন্ধ্যার দিকে জ্বর কিছু কমলো। অর্ধজাগ্রত অবস্থায় চোখ খোলার চেষ্টা করলাম। মনে হলো পাপড়ির উপর ভারী ওজন চাপানো আছে। অর্ধনিমিলিত চক্ষু দিয়েই দেখলাম আমার ক্যাম্প খাটের পাশে একজন জঙ্গলি কিসের পাতা আমার গায়ে বোলাচ্ছে। তার সঙ্গে বিড়বিড় করে নিজের ভাষায় মন্ত্র উচ্চারণ করে চলেছে। সকালে জ্বর ছেড়ে গেল। দেহের বেদনাও অনেক কম। ফুলে গোল হয়ে গিয়েছিল। বিছানার চারপাশে রাস রাস সুমযুক্ত পাতা, কতটা লাউ পাতার মতো দেখতে। জঙ্গলি পাশেই বসেছিল। বললে, এই পাতা পাওয়া না গেলে আপনাকে বাঁচানো মুশকিল হতো। বৎসরের মধ্যে এই সময়টিতেই এই পাতা তাজা থাকে। ধীরে ধীরে চেতনা ফিরে আসছিল। পূর্ব ঘটনাগুলি মনে পড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, যে লোকটা মেয়েকে খুঁজতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সে এখন কোথায়? উত্তর পেলাম, সেই লোকটাই মেয়েটার স্বামী। ভয়াতঙ্কে তারও খুব জ্বর এসে গিয়েছে, বেহুঁশ হয়ে আছে নিজের ঘরে। বিছানায় শুয়েই সমস্ত দিন কেটে গেল। নবীন ইতিমধ্যে বহুবার জঙ্গল থেকে বেরিয়ে পড়ার উপদেশ দিয়ে গিয়েছে। যতবারই পালাবার কথা শুনেছি ততবারই ভেবেছি জঙ্গলিটার আতঙ্কের কথা। কেবলই মনে এসেছে লোকটি কি দেখে অমন্তর হয়ে গেল। পুরো 2 দিন বিশ্রামের পর উঠে দাঁড়াবার শক্তি পেলাম। বিছানা ছাড়তে পেয়ে প্রথমেই রাইফেল পরীক্ষা করলাম। একটিও গুলি ভেতরে নেই। কার্টিজ চেম্বার শূন্য। তবে কি গুলি ফুটতে ভুলে গিয়েছিলাম? ইতিপূর্বে এইরূপ ঘটনা একবার ঘটেছিল বলেই অমন অসম্ভব আচরণ ভাবতে পেরেছিলাম। তখন আর বন্দুকের বাস্ক খুলে গুলি খোঁজার স্পৃহা ছিল না। 2 দিন খুলে ওঠার ব্যাপারে বেশ কাবু হয়ে গিয়েছিলাম। যেসব গোলমাল হয়ে গেল তাতে জঙ্গলিদের কাছে শিকারের কোনো সাহায্য পাবো বলে মনে হয় না। সুতরাং পাততারি গোটাবার আগে জ্বরে ভোগা মানুষটাকে দেখে আসতে পারলে ভালো হতো। ওদের লোক ওষুধ লাগিয়ে সেবা না করলে একটা বাড়াবাড়ি কিছু বাদিয়ে ফেলতাম। জঙ্গলিদের পাড়া সরাইখানার খুবই কাছে। একলাই লাঠিতে ভর দিয়ে হাজির হলাম। সর্দারের কথা যাকেই জিজ্ঞেস করি সেই কেমন সন্দিগ্ধ হয়ে তাকায়। আমাকে নিয়ে যেন একটা কানাঘুষো চলছে। তবু ভদ্রাচারের তাগিদে এগুতে লাগলাম। সর্দারের বাড়ির কাছে আসবার আগেই কান্নাকাটির আওয়াজ পেলাম। নিকটে আসতে দেখি মেয়েরা শোকে অভিভূত। সর্দার উঠানে মাথায় হাত দিয়ে বসে আছে। খবর পেলাম মেয়েটার স্বামী জ্বরের ঝুঁকে ভুল বকতে বকতে আজ সকালেই মারা গেছে। কেবলই বলেছে, কামড়ে খেলো, কামড়ে খেলো, ওকে বাঁচাও, শিকারি বাবুকে ডাকো। ব্যাপারটি অধিকতর জটিল হয়ে উঠল। সর্দার বললে, লোকে তোমাকেই দোষ দিচ্ছে। তুমি জঙ্গল না কাটালে দেবতার আক্রোশ আমাদের উপর পড়তো না। মানুষ খেকর কিছু ব্যবস্থা না হলে আমাদের এই জঙ্গল ছাড়তে হয়, অথচ অন্য কোনো জায়গায় গেলে আমাদের আহার জুটবে না। যাত্রীদের পথ দেখিয়েই আমাদের দিন চলে। উপরে আয় মাঝে মাঝে হরিণ শুঁড় মেরে হয়, কিন্তু এখন জঙ্গলে ঢুকবে কে? মানুষ খেকর ব্যবস্থার আবেদনে কতকটা ভরসা পেলাম। আশু বিপদের সম্ভাবনা না থাকায় সর্দারকে জানিয়ে এলাম, ব্যবস্থা করব, আমার সঙ্গে দেখা করো। নানা টিটকারির সাহায্যে নবীনকে কতকটা সাহসী করে তুলেছি। নিজে চাকরের হয়ে 2 দিনের ভিতর নবীনকে দিয়ে একটি লেপার্ড মারিয়েছি। পাখিটা আশটা মেরেছে, কিন্তু বাঘের বংশধরের উপরে কখনো গুলি চালায়নি।
লেপার্ড মারায় ভাবটা খুশি খুশি লাগছিল। আমার বনবাস ভিন্ন কারণে। যে জানোয়ার জীবন্ত মানুষকে কামড়ে মারে অথচ খায় না, তাকে দেখবার কৌতূহল এমনি বেড়ে উঠেছিল যে বিপদ সম্বন্ধে কোনো খেয়াল ছিল না। সরাইখানাতেই থেকে গেলাম। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। জঙ্গলিদের সর্দার এর ভিতর 2-3 দিন এসেছিল। বকশিসের মাত্রা চড়িয়ে দিয়ে বলেছিলাম, আমাকে সাহায্য করলেই পাপ কোথায় লেগেছে ঠিক পার করে দেব। পাপ ক্ষয়ের ক্রিয়া গড়িমসি করে চলেছিল। আশাপ্রদ কিছু ঘটেনি। ইতিমধ্যে আমার রসদ ফুরিয়ে গেল। টিঙে পোড়া বিলাতি স্থায়ী খাদ্য নিঃশেষিত হয়ে গিয়েছে। আমি ঘোরতর মাংসাশী লোক। আহারের সংস্থানের জন্য রোজ সকালে আশেপাশের জঙ্গল থেকে বন্য কুকুর পটের যা জুটত তাই মেনে নিয়ে আসতাম। ঘন ঘন বন্দুকের আওয়াজে পাখিগুলো কাছের জঙ্গল থেকে পালালো। আজ সরাইখানা থেকে বেশ খানিকটা দূরে এসে পড়েছিলাম। একটা বড় স্বর যদি বা জুটলো তো সেটা গুলি খেয়ে ঝোপের ভিতর ঢুকে পড়ল। এদেশে কাঁটা বনের সান্নিধ্য মারাত্মক ব্যাপার। রক্তের সঙ্গে মিশতে পেলেই সাপের ছোবলের কাজ আরম্ভ করে দেয়। কি করব ভাবছি, এমনি সময় দেখি ঝোপের ডগা নড়ছে। সংকেতটি সন্দেহজনক। পাখির নড়াচড়ায় বড় ঝোপ অমন ভাবে দৌড়ে না। নিশ্চয়ই তলায় জানোয়ার আছে। পিছুতে লাগলাম। সঙ্গে সঙ্গে খালি নলটা বড় গুলি দিয়ে ভরে নিলাম। কয়েক পা মাত্র পিছিয়েছি, দেখি ঝোপের ভিতর থেকে ভাল্লুকের পা বেরিয়ে আসছে। হঠাৎ দেখলে শুকনো চামড়া বলে ভ্রম হয়। ভালো করে পরীক্ষা করার তখন সময় নেই। আরো খানিকটা পিছুতে অস্থি মাংসহীন পা ঝোপের ভিতর ঢুকে গেল। তোমরা অবস্থায় পড়ে গেলাম। ভাল্লুকের মতো ভয়ঙ্কর জানোয়ারের উপর অত কাছ থেকে আন্দাজে গুলি চালানো উচিত কিনা। এক গুলিতে মাটিতে ফেলতে না পারলে আমারই ওপর যে চড়াও হবে সে বিষয়ে কিছুমাত্র সন্দেহ নেই। গুলি খাওয়ার পর নাড়ি ভুড়ি বেরিয়ে যাওয়া ভাল্লুক শিকারীকে আক্রমণ করে ছিঁড়ে ফেলতে দেখেছি। একদিকে বিপদের আশু সম্ভাবনা, অপরদিকে অত বড় শিকার নাগালে পেয়েও যদি ছেড়ে চলে যাই তাহলে নিজের কাছে অক্ষমনীয় রয়ে যাব। ঠিক করলাম যা থাকে কপালে গুলি চালাও। ধীরে পিছু হাঁটতে লাগলাম আমাদের মধ্যে ব্যবধান বাড়িয়ে তোলার জন্য। এইভাবে 20-25 হাত তফাতে এসে পড়েছি। প্রথম নল কাজ না করলে দ্বিতীয়বার টিপ করার যথেষ্ট সুযোগ পাওয়া যাবে। ট্রিগার পড়ে গেল, ঝোপ নড়ে না। পুনরায় একই জায়গা লক্ষ্য করে ঘোড়া টিপলাম। ঝোপের তলা থেকে খানিকটা শুকনো ধুলো এবং কতগুলি ছোট পাথরের নুড়ি চারধারে ছড়িয়ে পড়ল। ঝোপ অসার। দুবার বন্দুকের গুলি চালাতেও ঝোপের ভিতর থেকে যখন কোনো সাড়া পাওয়া গেল না, তখন নয় ভাল্লুক মরেছে বা পালিয়েছে, অথবা আমার দৃষ্টিভ্রম ঘটেছিল। হয়তো কোনো শুকনো কালো পাতা দেখেছিলাম। এরূপ ঘটনা শিকারে প্রায় ঘটে। তবু স্থানটি পরীক্ষা করে নেওয়া ভালো। খালি নল দুটো ভরে নিয়ে ঝোপের কাছে সন্তর্পণে এগুতে লাগলাম। হাতের নাগালে আসার আগে একটা নুড়ি ছুঁড়ে মারলাম। কোথাও কিচ্ছু নেই। নির্ভয়ে ঝোপের কাছে এসে পড়লাম। অতি নিকটে আসতে ঝোপের তলায় নজর পড়ল। জায়গাটা প্রায় ঝাড় দিয়ে পরিষ্কার করা। সামনেই পার্ট্রিজ মরে পড়ে আছে। তার পাশেই গুলি খাওয়া ভাল্লুকের ছাল। চামড়া সরাতেই একটি গর্ত বেরিয়ে পড়ল। শেয়াল বা অন্য কোনো জানোয়ারের বাসস্থান হবে। প্রবেশপথ অস্বাভাবিক রকমের চওড়া। স্বচ্ছন্দে একটি মানুষ হামা দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে। অধিকতর বিস্ময়ের ব্যাপার এই যে গর্তের একটু ভিতর দিকে দেখা গেল 6টি রাইফেলের কার্তুজ। প্রথম দর্শনেই ধরা পড়ল আমার রাইফেল থেকে পলাতক টোটাগুলি যেভাবে গুছিয়ে রাখা ছিল তাতে মনে হয় একটু আগেই কেউ সযত্নে নাড়াচাড়া করেছিল। নানা অসম্ভব অস্বস্তির চিন্তা আমাকে জড়িয়ে ধরল। শেষ পর্যন্ত গোয়েন্দার গল্পের ভিতর ঢুকে পড়লাম নাকি। জঙ্গলে যা শুনেছিলাম বা যা দেখলাম
তা লোকের কাছে বললে কেউ বিশ্বাস করবে না। কানে আঙুল দেবার মতোই জিনিস বটে। জঙ্গলে বসে চিন্তা বাড়িয়ে কোনো লাভ নেই। চামড়া আর গুড়ি নিয়ে আস্তানার দিকে ফিরলাম। সরাইখানায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। শিকারের ঝোঁকে বেশ দূরেই গিয়ে পড়েছিলাম। ভাল্লুকের ছাল দেখে নবীন জিজ্ঞাসা করলো, ওটা কোথা থেকে পেলেন? উত্তর দিলাম, জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। কোনো যাত্রী ফেলে গিয়ে থাকবে, দাবি করলেই ফিরিয়ে দেব। ভাল্লুকের প্রশ্ন এক কথায় নিষ্পত্তি হলেও সরাইখানায় স্থায়ী বসবাসের ব্যবস্থা দেখে নবীন কয়েকদিন থেকেই অস্বস্তি প্রকাশ করছিল। বেদর্দিকে স্বার্থ সিদ্ধির জন্য আটকে রাখা বিড়ম্বনা। স্বার্থ সম্বন্ধে লাভের দিকটা দাম দিয়ে কেনা যায়, কিন্তু যেখানে দামের কোনো মূল্য নেই সেখানে স্বার্থত্যাগই যুক্তিসঙ্গত। নবীনকে জিজ্ঞেস করলাম, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, বাড়ি ফিরে যাবে? এমন একটি উপাদেয় প্রস্তাব নাগালে পেয়েও চক্ষুলজ্জার খাতিরে লোকটা বলে বসলো, আগে আপনি না গেলে আমি কেমন করে যাই? ঠিক এই রকমটিই খুঁজছিলাম। হাজার হোক পুরাতন ভৃত্য, ভক্তির একটু ছিটে ফোঁটা থেকে যাওয়া স্বাভাবিক। বিড়ম্বনাকে পাশ কাটিয়ে স্বার্থকেই কাছে টেনে নিলাম। উত্তর দিলাম, আর কয়েকদিন থেকে যাও, বড় বাঘের খবর নিশ্চয়ই পাওয়া যাবে। নবীন মাথা চুলকিয়ে বোঝাতে চাইল, অগত্যা। বাঘ পাই বা না পাই, জটাধারীকে ধরার জন্য সংকল্প দৃঢ় হয়ে গিয়েছিল। ওকে ধরতে পারলে কি রহস্য উদ্ঘাটিত হবে জানি না, কিন্তু মনের সুখে বেধড়ক মার দেওয়ার সুবিধা পাবো, ওইটুকুই আমার মস্ত লাভ। বাছাধনকে হুল ফোটানোর প্রতিক্রিয়া কিরকম হতে পারে দেখা প্রয়োজন বোধ করছিলাম। যে একখানি শীর্ণ হাত দেখেছিলাম, তার মালিক জটাধারী না হয় যায় না। নবীনকে বললাম, মাচান টাচান কিছু না, মোষ ছাগল কিছু বাঁধছি না, যেখানে খুশি একটা গাছে বসে থাকবো। জানোয়ারদের পথ চলার মহড়াগুলো চিনে ফেলেছি। তুমি সরাইখানাতেই থাকো, এবার সর্দারের লোকদের সঙ্গে গিয়ে জায়গাটা দেখে এসো। কিছু অঘটন ঘটে গেলে অন্তত সৎকার তো করতে হবে। নবীন দেখলাম ভক্তি ছাড়া আমাকে ভালোবাসে। সৎকার ইত্যাদির কথা শুনে কেমন বিমর্ষ হয়ে গেল, যেন খরচের ব্যবস্থা না করে চিতার কাঠ সরবরাহের পরামর্শ দিয়ে ফেলেছি। আমার উদ্দেশ্য সাধনে সর্দারের সাহায্য পাওয়া গেল। তাকে গোপনে জানিয়ে দিয়েছিলাম, এটা বাঘের শিকার না, মানুষ খেকোর বিরুদ্ধে অভিযান সাফল্য তোমার সাহায্যের উপরেই নির্ভর করছে। অবিশ্বাসের কারণ ছিল না, কারণ শিকারের যাবতীয় অনুমান বাদ দিয়েই জঙ্গলের পথে রওনা হলাম। দল সংগ্রহ না হলে বিকেলের দিকে একলা বাঘে ভরা জঙ্গলে ঢোকার সাহস ছিল না। যতদূর মনে পড়ে, ম্যান ইটার্স অফ কুমায়ুনে পড়েছি। মানুষ খেকো বাঘ ও বাঘিনী জোরে যে অঞ্চলে ঘুরে বেড়ায়, সেইখানে একটিকে মেরে শিকারী ঘোর অন্ধকারে ঝোপের ভিতর নির্ভুল ছুরি চালিয়ে সহস্রের ট্রফি ঘালপোষ করেছিলেন এবং ভিজেও ভারী চামড়া বহন করে আস্তানায় ফিরেছিলেন। বাঘের প্রেম নির্লিপ্ত, তাই রক্ষা। নইলে ঘালপোষকালীন জোরের আরেকটি জানোয়ার প্রেমিক ঘাতকের অন্তত একবার চিনে নেবার চেষ্টা করত। আমার সাধনালব্ধ সাহস ছিল না। নিরুপায় হয়েই লোকজনের ব্যবস্থা করেছিলাম। অভিযানের কথা বলি। গন্তব্যস্থান সেই ঝোপের দিকে, যেখানে ভাল্লুকের চামড়াটাকে চলতে দেখেছিলাম। একটি বিশেষ দিক ঠিক করে রেখেই এগোচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়তে হলো। বিরাট জঙ্গলে একটি শেয়ালের গর্ত খুঁজে বের করা অসম্ভব প্রয়াস। আন্দাজ অনুসারে জায়গাটার কাছাকাছি এসে পড়েছিলাম বোধহয়। একটি মনোমতো গাছ পেতেই উঠে পড়লাম। বেমক্কা জায়গাতেই শিকারে এসেছিলাম। জঙ্গলিদের পর্যন্ত জায়গা চেনার জন্য চিহ্ন রাখতে হয়। সর্দার একটি বিশেষ গাছের পাতা সংগ্রহ করিয়ে নিচ্ছে। 4-5 জনের সাহায্যে যথেষ্ট পাতা সংগ্রহ হতে গাছের পর গাছের লতা দিয়ে বেঁধে লোকগুলো ফিরতে লাগলো। অল্পক্ষণ পরেই সন্ধ্যা ঘনিয়ে এলো। বেশ নিরাপদ ডালেই বসেছিলাম। বগলের তলা দিয়ে কাঁধের উপর দিয়ে ডালের সঙ্গে মোলায়েম ও কড়া দড়ি দিয়ে নিজেকে বেঁধে ফেলেছি।
শিকারের এই পন্থাটি আমার নিজের আবিষ্কার। ঘুম এলেও মাটিতে পড়ার কোনো আশঙ্কা নেই, হ্যাঁচকা টানেই সামলে নেওয়া চলে। টর্চ লাগানো বন্দুক সামনের দুটো ডালের উপর রেখে পকেট বালিশ ঘাড়ে লাগিয়ে আরাম করে বসেছি। দেখতে দেখতে সমস্ত জঙ্গল অন্ধকারে ডুবে গেল। ইতিমধ্যে বন ফুলের গন্ধে জঙ্গল মাতোয়ারা হয়ে উঠেছে। যৌবনকে জাগিয়ে তোলার আয়োজনে বেকার বসে থাকতে পারলাম না। রসচেতনা আমাকে টেনে নিচ্ছিল গোপন পানীয়ের দিকে। চুমুকের পর চুমুক রসোপলব্ধি গাঢ় হয়ে উঠতে লাগলো। জঙ্গল অল্পক্ষণই ফুলের বাগান হয়ে উঠল। এই সময় অতি নিকটেই মানুষের কাশি শোনা গেল, তার সঙ্গে ভেউয়ের ডাক। মুহূর্তে বাস্তবে এসে পড়লাম, কাছেই কোথাও বাঘ ঘুরছে। বিস্ময়কর ঘটনা, আর একবার মানুষ কাছতেই ভেউয়ের ডাক থেমে গেল। আবেষ্টনী নিস্তব্ধ। যেসব শব্দ শুনছিলাম তাদের কোনো একটা নির্দিষ্ট স্থান ছিল না। ভুল জায়গায় আলো ফেলে সবকিছু পণ্ডশ্রম করতে চাইনি। মিনিট 10 পরে শুকনো পাতা মুচড়ে যাওয়ার শব্দ পেতে লাগলাম। এলোমেলো গতি, তার সঙ্গে নারীর ক্ষীণ কণ্ঠস্বর। কেউ যেন তার গলা টিপে শ্বাস প্রশ্বাস রোধ করে দিচ্ছে। সুরার প্রতিক্রিয়ায় চিত্তচঞ্চল হয়েছিল। ক্ষণিকে অনুমান প্রত্যক্ষ হয়ে উঠল। মনশ্চক্ষে দেখলাম বিভৎস ভোগের আয়োজন চলছে। ভোগ অসম্ভব। নারী এই ভয়ঙ্কর জঙ্গলে আসে কেমন করে? হতেও পারে উল্টার অভিসার। জঙ্গলই নিরাপদ স্থান। দমমন্ত্রের আওয়াজ কেন? তবে কি মেয়েটাকে বাঘে নিল? নেশা তখন আমাকে আত্মসাৎ করে ফেলেছে। চিন্তার খেই পেলেও তার সিদ্ধান্ত নেই। মাটিতে চলার সাহস না থাকলেও জ্ঞান 16 করাই ছিল। গাছের ওপর থেকে আলো চারধারে ঘোরাতে লাগলাম। জঙ্গলে একটি প্রাণীকেও দেখা গেল না। সময় কেটে যাচ্ছিল। হঠাৎ যেদিকে মেয়েটার কাতরধ্বনি শুনেছিলাম সেদিকে কিছু ভারী ওজন হিঁচড়ে টেনে নেবার আওয়াজ উঠল। তার সঙ্গে কাপড় ছিঁড়ে যাওয়ার সংকেত পাচ্ছিলাম। নিকটেই ঘটনাগুলো ঘটছিল। আলো ফেললাম। সামনে খালি জায়গা, তারপরেই খাড়াই ঝোপ। ঝোপের ডগা যৎ সামান্য দুলে থেমে গেল। নিশ্চয়ই কোনো জানোয়ার ওই দিক দিয়ে পালিয়েছিল। কিছু দেখতে না পেয়ে আলো নিভিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে আর একবার টানার শব্দ উঠেছিল, কিন্তু আলো ফেলতে পারিনি। নিজের সমভার সামলাতেই অস্থির হয়েছিলাম। সারা রাত ঝিমিয়েও জেগে কেটে গেল। সকালে সর্দার এলো লোকজন নিয়ে। গাছ থেকে নেমেই সন্দেহর জায়গা দেখে এলাম। নিরবিচ্ছিন্ন কল্পনা। সুরা ও মাদকীয় গন্ধের প্রভাবে রসচেতনা ঘৃণ্য হয়ে উঠেছিল। ফিরছিলাম। পথ চলতে কাঁটা গাছের সঙ্গে পায়জামা আটকে গেল। নিচু হয়ে কাপড় বাঁচাতে গিয়ে দেখি ঠিক পায়ের তলায় কতগুলি ভাঙা শাখার চুড়ি। নিকটেই পিঁপড়ে জায়গায় জায়গায় জমাট বাঁধতে শুরু করেছে। একটু দূরেই বিরাট চঞ্চল বাহিনী। ওরা চলেছে ঝোপের ভিতর। মুখে ডিম নেই। অভিযান আমাকে সন্দিগ্ধ করে তুলল। জঙ্গলে পিঁপড়ের দলবদ্ধ চলার পিছনে অনেক রহস্য জড়িয়ে থাকে। খোঁজ নিতে গিয়ে টাটকা মরা সাম্বার হরিণ পেয়েছি। ঘরোয়া বিবাদে ভাল্লুককে মরা অবস্থায় দেখেছি। এবারও একটা কিছু সন্ধান পাবো না এমন কথা কে বলতে পারে? পিঁপড়ের সার চলছেই। 20-25 গজ তাদের পিছু নিয়ে একটি শেয়ালের গর্তের সামনে পৌঁছালাম। ষাঁড়বন্দি পিঁপড়ে চলেছে গর্তের ভিতর। এখানেও মুখগহ্বর বেজায় চওড়া। গর্তের সামনেই ভারী কোনো জানোয়ার টেনে নিয়ে যাবার চিহ্ন। সন্দেহ সত্যের সামনে এগিয়ে দিল। ধুলো নিয়ে মন্ত্র পড়লাম। 3 বার গর্তটা প্রদক্ষিণ করলাম। তারপর সর্দারকে বললাম, গর্তের ভিতর সজলে লাঠি চালাও। কিছু বেরিয়ে এলে আমি পিছনে আছি। আমার মন্ত্রোচ্চারণে কোনো অর্থপূর্ণ শব্দ না থাকলেও সর্দারের শ্রদ্ধা উদ্বেগের প্রয়োজন ছিল। এইরূপ ব্যবস্থা না করলে লোকটা ভাবত
আমি জঙ্গলে শেয়াল শিকারের জন্যই এসেছি। পরিহাসের মাল মশলা জোগাড়ে সচেষ্ট ছিলাম না, সেই কারণেই মন্ত্র পড়তে হলো। সর্দার ভিতরে খানিকটা লাঠি ঠেলেই বললে, কি একটা নরম ঠেকছে। লাঠিটা নিজেই নিয়ে অনুভব করার চেষ্টায় চালালাম। হাত দুয়ের ভিতর মাংসল জীবে স্পর্শানুভূতি পেলাম। জানোয়ারটা মরেছে। জঙ্গিরা গাছ কাটা কুড়ুল নিয়ে এসেছিল। বললাম, গর্ত কেটে যাও যতক্ষণ পর্যন্ত না জানোয়ার দেখা যায়। দুজন জোয়ানে একসঙ্গে কুড়ুল চালাতে লাগলো। গর্তের উপর খানিকটা কাটার পরেই ছোট বড় পাথরের নুড়ি বেরোতে লাগলো। কুড়ুল আর চলে না। হঠাৎ মনে পড়ল বন্দুক সংলগ্ন টর্চের কথা। মাটিতে শুয়ে আলো ফেললাম গর্তের ভিতর। কি সর্বনাশ! দুটো নিটোল পা, স্ত্রীলোকের পা। শাড়িরও খানিকটা অংশ দেখা যায়। যা দেখলাম তা প্রকাশ করলে জঙ্গিরা আমাকে ফেলে পালাবে। স্ত্রীলোকটিকে শনাক্ত করার কোনো উপায় থাকবে না এবং আমার পক্ষে রাস্তা চিনে জঙ্গল থেকে বার হওয়া অসম্ভব। হতাশ হয়ে সর্দারকে বললাম, গর্ত কাটতে না পারলে আমার মন্ত্র কাজে আসবে না। ভিতরে যে জানোয়ার মরেছে সেটা শেয়াল নয়, দেবতার অভিশাপের প্রমাণ। পাপ ক্ষয় এইখান থেকেই শুরু করতে হবে। বিকেলের আগে এখানে 4-5টা শাবল নিয়ে পৌঁছানো চাই। সর্দার আমার ক্রিয়াকলাপে বিশেষ সন্তুষ্ট হয়েছিল বলে মনে হলো না, তবে পাপ ক্ষয়ের উদ্দেশ্য জড়ানো থাকায় রাজি হলো। বিকেলে দল বেঁধে ফিরলাম। সর্দার মাথা ধরার অজুহাতে নিজের পাড়াতেই রয়ে গেল। প্রস্তুত হয়েই এসেছিলাম। কালক্ষেপ না করে লোকগুলোকে কাজে লাগিয়ে দিলাম। আধ ঘন্টার ভিতর নুড়ির আড়াল সরে গিয়ে আবার মাটি বেরিয়ে পড়ল। কোদালের কোপ শুরু হলো। অল্পক্ষণে গর্ত বেরিয়ে আসতে লাগলো। কোদাল সংযতভাবে চালাতে বললাম। গায়ের উপর অস্ত্র পড়লে পুলিশে আমাদের নিয়ে টানাটানি শুরু করবে। উপরে তখন বেশ খানিকটা ফাঁক হয়ে গিয়েছে। এই ফাঁকের মধ্যে আলো পুড়ে সুইচ টিপলাম। ভিতরে কিছু নেই, তবু খোঁড়া চলল। উপর থেকে আরেকটি গর্ত বেশ প্রশস্ত হয়ে উঠতে দেখলাম। ভূগর্ভের গর্ত ভিন্ন দিকে মোড় ঘুরেছে, অর্থাৎ আশ্রয়টির প্রবেশপথ 3-4 দিক থেকে। ভিতরের ফাঁকও বেজায় বড়। শেয়ালের গর্ত হলেও সুড়ঙ্গ বৃহৎ করার পিছনে ভিন্ন জীবের হাত আছে। ফাঁকের ভিতর দিয়ে গর্তে নেমে ভিতরের দিকে আলো ফেললাম। কি একটা চকচক করে উঠল। ভালো করে দেখলাম একটি ধারালো বেঁটে কুড়ুল। যেখানে কুড়ুলটি দেখা গিয়েছিল সেখানে নুড়ির বাঁধা সরিয়ে পৌঁছাতে 3-4 দিন সময় লেগে যাবে। হামা দিয়ে বসলাম। দিব্যি চলা যায়, কিন্তু মোড়ের আড়ালে কি আছে জানি না। এগুতে সাহস পেলাম না। অনেক কিছু সন্ধান পেয়েও খোঁজা ছেড়ে দিতে মন চাইছিল না, তথাপি ফিরতে হলো। মন্ত্র ফাঁকায় উড়ে গেল। জঙ্গিদের কাছে হাস্যস্পদ হয়ে আস্তানায় ফিরলাম। সকালে দেখলাম বৈরাগীর দল তীর্থ দর্শন করে ফিরছে। সকলেই বিমর্ষ। ভিক্ষু বৈরাগী নিজেই এলো আমার কাছে। বললে, বাবু, কিসের তরে আমাকে ওই কথাগুলো জিজ্ঞেস করেছিলে? দেবতার কোপের ভয়ে কানে আঙুল দিয়েছিলাম, তবু পাপ ক্ষয় হলো না। মেয়েটাকে তিনি নিলেন। ফিরবার মুখে মা চণ্ডীর জঙ্গলে মেয়েটা থেকে গেল। কত খুঁজলাম বাবু, কত মানত করলাম, কিছুতেই কিছু হলো না। কথাটা শেষ করে ভিক্ষু ফুপিয়ে কেঁদে উঠল। সান্ত্বনা দেবার কিছু ছিল না, তবে যেটুকু সন্ধান পেয়েছিলাম তাই সঠিক কিনা জানবার জন্য প্রশ্ন করলাম, তোমার মেয়ে কি বিধবা, দোহারা গঠন? ভিক্ষু পূর্বের মতোই কানে আঙুল দিয়ে বললে, আর জিজ্ঞেস করো না বাবু, মেয়েটা গেছে। এখন ওর মাকে নিয়ে ভালোই ভালোই দেশে ফিরতে পারলে বাঁচি। বৈরাগীর দল সেই দিনই সরাইখানা ছেড়ে ট্রেনে চলল। শিকার আমার মাথায় উঠে গিয়েছিল। পালাতে পারলে আমিও বাঁচি। একবার ভাবলাম নিজে গিয়ে পুলিশকে খবর দিয়ে দিই। পরে বিবেচনা করে দেখলাম
মা চণ্ডীর জঙ্গলে সচক্ষে যা দেখেছি এবং যা শুনেছি তা প্রমাণ করা অসাধ্য সাধন। জঙ্গলিদের সাক্ষী খাড়া করলে ওরাই আগে বলে বসবে বাঘে খেয়েছে। ওদের আসল সাক্ষী বড় লোকে। যাকে শেয়ালের গর্তে দেখেছিলাম সে যদি বৈরাগীর মেয়ে হয় তো তারও পাত্তা নেই। ইতিমধ্যে মাংসল দেহ অস্থিতে পরিণত হয়েছে। কাপড় বা অস্থি খুঁজে বার করলেও তা শনাক্ত করবে কে? শিকারের পাত্তালি তুলে ঘরমুখো হলাম। পথের মাঝে নানা প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো। বিভৎস কীর্তি কি জটাধারী? লোকটা কি পাগল, অথবা কেউ অতৃপ্ত ক্ষুধাকে আদি প্রথায় চরিতার্থ করার জন্য জঙ্গলকে রহস্যময় করে তুলেছে? কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।